এই ডিজাইনটা আমরা কিভাবে করব সেটা একটু দেখে নেই। এখানে যে জায়গাগুলো আছে কাটা দেখা যাচ্ছে এইগুলো, তারপরে এতগুলো কিভাবে আমরা করব। প্রথমে হচ্ছে আমাকে একটা শেপ তৈরি করে নিতে হবে। যেমন আমরা গত ক্লাসে হচ্ছে শেপ বিল্ডার টুলের কাজ শিখছিলাম, যে শেপ বিল্ডার টুল শেপ তৈরি করে এবং শেপ কেটে ফেলে, এরকম কিছু একটা, তাই না? এখানে কয়টা আছে? একটা। কপি করতে পারি, যেমন অল্টার চাপ দিয়ে ধরে সোজা নিচের দিকে উপরের দিকে যেন না যায়, কি করা যায়? শিফট। এই যে দেখেন মাঝখানে আমার এই যে এই এরিয়াটুকু দরকার, আমার এই অংশটুকু দরকার, আমরা আরেকটু চিকন করে নিতে পারি। তো এটা কিভাবে তৈরি করব? শেপ বিল্ডার টুলটা নিয়ে, এই টুলটার নাম কি? শেপ বিল্ডার। শেপ তৈরি করে আবার কি কেটেও ফেলে। কেটে ফেলে কিভাবে? জাস্ট আমরা ক্লিক করলে শেপ তৈরি হয়, তাই না? আর এটাকে কেটে ফেলার জন্য হচ্ছে অল্টার চাপ দিয়ে ধরে যদি মাউসটা এখানে একটা ক্লিক করি, তাহলে অল্টার ক্লিক করলে এই শেপটা এই সাইড থেকে কেটে যাবে। আমার এই যে পাতা, আমি এখানে দুইটা পাতা পেয়ে গেলাম, কারণ দুইটা শেপ ছিল আমার, দুইটা পাতা আমি পেয়ে গেছি। এখান থেকে একটা ফেলে দিচ্ছি, ব্যাক স্পেস, এটাকে মাঝামাঝিতে রাখছি। এবার রোটেট টুলের কাজ জানি আমরা, যে রোটেট করানো, ঘুরানো। তো এটাকে, এই টুলটার নাম হচ্ছে রোটেট টুল। কিভাবে ঘুরাইতে হয়? এই পয়েন্টটাকে এইখানে নিয়ে আসতে হয়। কিভাবে? অল্টার চাপ দিয়ে ধরে এইখানে আনার পর অ্যাঙ্কর লেখা আসবে, অ্যাঙ্করে ছেড়ে দিব, তার মানে এই পয়েন্টার অনুযায়ী শেপটা ঘুরবে। এখন কতগুলো ঘুরবে? যে একটা ধরেন শেপ কত ডিগ্রি? কোণ 360 ডিগ্রি, ভাগ ধরেন আমি এখানে কয়টা, 20টা বা 18টা আমি বানাবো, 18 লিখে দিলাম। দেন কপিতে ক্লিক করো, দেখেন এই যে 18 ডিগ্রিতে এখানে এই দিকে উল্টো দিকে ঘুরতেছে, ঘুরুক সমস্যা নেই, কপিতে ক্লিক করলাম, দেখেন এই দিকে একটা তৈরি হয়ে গেছে। এবার বাকিগুলো কন্ট্রোল ডি দেন, দেখেন সুন্দরভাবে এই যে, ঠিক আছে? এবার এই যে সম্পূর্ণটাকে ধরেন, এই যে দেখেন অলরেডি শেপ তৈরি হয়ে গেছে। এবার শেপ বিল্ডার টুল নিয়ে জাস্ট একটা কালার চেঞ্জ করে নেন, তাহলে ভালো বুঝতে পারবেন। যেমন আমি এই কালারটা নিয়ে এই কয়েকটা শেপ তৈরি করবো, এই যে এবার ধরেন আমি অন্য আরেকটা কালার নিচ্ছি, এবার এটা আবার কালার চেঞ্জ করেন, এবার এই সাইডটা শেষ। আবার ধরেন আর একটা কালার চেঞ্জ করেন, আচ্ছা এই যে আবার মাঝখানে একটু লাল লাল দেখা যাচ্ছে, খারাপ লাগতেছে না, চলে। তো এটা একটা কি ফুলের মতন দেখা যাচ্ছে, তাই না? এখানে আবার কি আছে? মানে সাদা সাদা আছে। তাহলে আমরা কি করতে পারি? সম্পূর্ণটাকে ধরে, এটা যদিও স্ট্রোকের কাজ না, আমরা স্ট্রোকটা দিয়ে দেখছি কি হয়। হোয়াইট কালার স্ট্রোক দিয়ে দিলাম, একটু বড় করে নিই, মোটা করে নিই স্ট্রোকটা, দেন বাইরে ক্লিক করেন, ঠিক আছে? তাহলে পারবেন? ওকে, আপনারা একটু ট্রাই করেন। তো বিজনেস কার্ডের জন্য আমরা একটা আর্টবোর্ড নিয়ে নিচ্ছি। বিজনেস কার্ডের আর্টবোর্ডটা সাধারণত হচ্ছে ইঞ্চিতে হবে। এখান থেকে আমরা ইঞ্চি মেজারমেন্টটা নিয়ে নিলাম। ওয়াইডে হচ্ছে
3.5 ইঞ্চি, 3.5, আর হাইট হচ্ছে 2 ইঞ্চি। কালার মোড হবে হচ্ছে CMYK, কারণ আমরা এটা প্রিন্ট করব। আর আর্টবোর্ড হবে হচ্ছে, যেহেতু ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট আছে, সেক্ষেত্রে দুইটা আর্টবোর্ড হবে। এখানে আমরা অনেকগুলো আর্টবোর্ডও নিতে পারি। এরপরে আমরা ক্রিয়েটে ক্লিক করছি, এই একটা আর্টবোর্ড, এই একটা আর্টবোর্ড। তো এখানে আমরা যে ডিজাইনটা করব সেই ডিজাইনটা নিয়ে আসলাম, একটু ছোট করে নিচ্ছি, একদম সহজ ডিজাইন নিয়ে আসছি। সেটা হচ্ছে এখানে দুইটা কালারই আছে মাত্র, একটা হচ্ছে লাল, একটা হচ্ছে সাদা। তো এইখানে যে ডিজাইনটা আছে, উপরে একটা লাল শেপ আছে, আর কর্নারগুলো কি দেখা যাচ্ছে, গোল। এটা আমরা যখন কাটবো মেশিনে, তখন এই কর্নারগুলো গোল করে কেটে দিবে। ঠিক আছে, এটা 4 কোণায় যাবে, কিন্তু কাটার সময় মেশিনে গোল করে কেটে দিবে আপনাকে, তাহলেই গোল হয়ে গেল। আপনাকে গোল করতে হবে না, যদি করতে চান সেটাও করতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, আমরা হচ্ছে প্রথমে এই শেপটা আর্ট করে নিচ্ছি। এটা রেক্ট্যাঙ্গুলার শেপের কাজ। এই যে রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়ে আর একটু ছোট করে নেই, আমার আর্টবোর্ডটা অনেক ছোট, আরো ছোট হবে জাস্ট দেখার জন্য। ওকে, আমরা রেক্ট্যাঙ্গুলার নিচ্ছি, দেখেন অর্ধেকের একটু কম, তাই না? আমরা উপর থেকে, যে বাহির থেকে একটু আর্ট করব, বাহিরে গেলেও কোনো সমস্যা নাই, আমরা জানবো কিভাবে করতে হয়। এবার আই ড্রপার দিয়ে এই কালারটা আমরা পিক করে নিলাম। ঠিক আছে, এবার এইখানে একটা শেপ আছে, আবার এই জায়গাটা মনে হচ্ছে কেটে গেছে, তাই না? আমরা এলতে হচ্ছে ইলিপস টুল, শিফট অল্টার চেপে ধরে আমরা একটা ইলিপস টুল আর্ট করলাম। ওকে, এবার এই ইলিপস টুলটাকেই দুইটা করে নেব, আর একটু এই দিকে আসবে। ওকে, ঠিক আছে, একটু করে Ctrl+C Ctrl+F, Ctrl+C তে কপি, Ctrl+F তে হচ্ছে পেস্ট ইন ফন্ট, যেখানে কপি করব ওই জায়গাতেই ওই শেপটা বসবে। Ctrl+F দিলাম। তাহলে কয়টা শেপ আছে এখানে বলেন তো? দুইটা। একটাকে বড় করে নিচ্ছি একটু, এই যে দেখেন কতটা বড়, যে নিচের দিকে বোঝা যাচ্ছে, হ্যাঁ, এতটা বড়। এবার এটার কালার যদি সাদা করে দেই, সাদা করে দেওয়ার পর একটু একটা লেয়ার পিছনে দিলাম, তাহলে হচ্ছে না, দেখেন তো। কিন্তু হওয়ার পরে এটা সাদার জন্য আপনি বুঝতেছেন যে হ্যাঁ এখানে কেটে গেছে। কিন্তু যদি আমার এই নিচে আমার অন্য কালার হয়, যেমন ধরেন এখানে আমি নিচে সাদার জায়গা অন্য একটা কালার দিয়ে দিচ্ছি, তখন হচ্ছে, বোঝা যাচ্ছে না। এই জন্য আমরা কি করব, এইখানে যে লাল শেপটা আমরা ড্র করছি, একটা বড় একটা ছোট, বড় যে শেপটা বানালাম কপি করে, ওই শেপটাকে ধরবো এবং এই শেপটাকে ধরবো। শেপ বিল্ডার টুল নিয়ে যদি মাইনাস করে দেই, এই যে মাইনাস করে দিলাম, জায়গাটা কেটে গেছে, এখানে আর কোনো শেপ নাই। আপনি যেটাই দেন না কেন, যে কালারই বসান না কেন, সেই কালারই এখানে দেখাবে। এই যে এই জায়গা দেখেন, এই যে শেপটা কাটছে। শেপ বিল্ডার টুলের কাজ হচ্ছে আপনি যে আকারের শেপ দিবেন সেই আকারেই ও কেটে ফেলবে। যেমন ধরেন আমি এই বানালাম, এখান থেকে স্টারটা নিচ্ছে, এই যে স্টারটা এই যে এই কর্নার অবধি রাখলাম এইভাবে, এই যে। এবার দুইটাকেই ধরে শেপ বিল্ডার টুল নিয়ে যদি আমরা এখানে মাইনাস করে দেই, এই যে মাইনাস করে দেই, ঠিক সেম ভাবে কেটে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে শেপ বিল্ডার টুলের একটা কাজ। আমার মূল ডিজাইন মোটামুটি শেষ। এইখানে হচ্ছে নাম, নাম্বার এবং লোগো। তো আমরা এখানে ব্র্যান্ড, তো টেক্সট নিচ্ছি, টেক্সট টুল, এখানে কি লিখছে, ব্র্যান্ড, BRAND। একটু মোটা টাইপের ফন্ট ব্যবহার করছে, আমরাও একটু মোটা টাইপের ফন্ট ব্যবহার করার চেষ্টা করি। যেমন এইটা দিলাম। কি কালার ব্যবহার করছে, হোয়াইট কালার। ফিলে আমরা হোয়াইট রংটা দিয়ে দিলাম, আর একটু বড়, যেহেতু এটা লোগো, এই ক্ষেত্রে কোনো সাইজ নাই, যেটাতে সুন্দর লাগবে সেইটাই ব্যবহার করতে হবে। এরপরে এখানে নাম বা এখানে টেক্সট টুল নিয়ে, সাপোজ ধরেন
কি ফন্ট ব্যবহার করব তাহলে? একদম নর্মাল প্লেন ফন্ট এরিয়াল নামে একটা ফন্ট আছে, এরিয়াল। এই যে এরিয়াল। কত সাইজ হবে? 10। সাইজ বসাবো কোথায়? এইখানে বসাইতে পারি। আরেকটা সেটিং আছে হচ্ছে ক্যারেক্টার, কন্ট্রোল টি তে হচ্ছে ক্যারেক্টার মেনু। এই যেটা হচ্ছে ক্যারেক্টার প্যানেল। এখানে প্রথম এটা হচ্ছে ফন্টের নেম, এটা হচ্ছে ফন্টের সাইজ, মোটা চিকন এটা করব কিনা রেগুলার। তারপর হচ্ছে ফন্ট সাইজ, তারপর হচ্ছে লাইন থেকে লাইনের দূরত্ব। ফন্ট সাইজ কত বলছিলাম নাম? 10। লিখে এন্টার দেন। এবার এখানে যেমন আমি আমার নামটা লিখছি MEHEDIHN, এন্টার। আমার ডেজিগনেশন কত হবে যেন? 7 বা 8। আমি 8 দিয়ে দিচ্ছি। এটা আপনি এই দিকেও অ্যালাইনে রাখতে পারেন, ডান দিকেও নিয়ে আসতে পারেন। এখন এটা ডান দিকে আমরা নিয়ে আসবো কিভাবে? এটাকে বলা হচ্ছে প্যারাগ্রাফ। মাইক্রোসফট ওয়ার্ডে যে লাইনগুলো ডানে বামে নিতে পারতাম সেটা হচ্ছে এখানেও আছে। এই যে ক্যারেক্টার দেন প্যারাগ্রাফ, এই যে এইটা হচ্ছে প্যারাগ্রাফ। কোন দিকে নিব? ডান দিকে যেমন রাখবো, তাহলে ডান দিকে আসলো ইনস্ট্রাক্টর। যেহেতু আমরা লেখাটা এই পাশে লিখবো তাহলে সেক্ষেত্রে এটা ডান দিয়ে বাম দিকে থাকাই ভালো লাগবে। এই যে বাম দিকে, মাঝখানে নেবেন এই যে সেন্টার। ঠিক আছে, এগুলো আমরা ট্রাই করে দেখব। এখন দেখেন লাইন থেকে এখানে লাইনের দূরত্বটা অনেক বেশি, তাই না? সামঞ্জস্য লাগছে না। তাহলে ক্যারেক্টার থেকে এই যেটা হচ্ছে লাইন, আমার ফন্টের সাইজ আছে হচ্ছে কত? 10। দেখেন লাইন থেকে লাইনের দূরত্ব আছে হচ্ছে এখানে 14, আমরা 10 দিয়ে দিলাম। সাধারণত ফন্টের সাইজ যেটা থাকে লাইন থেকে লাইনের দূরত্ব সেটাই থাকে বেশিরভাগ সময়। আপনার প্রয়োজন আপনি বাড়াতে পারেন, যে আপনার আরও দূরে রাখার দরকার তাহলে এখানে এসে পার্সেন্টেজটা বাড়ায় দেন, দেখেন অনেক উপরে। আবার যদি মাইনাসও করতে চান মানে একদম কাছাকাছি দূরে এতটা 10 রাখলাম। এরপরে কি আছে? মোবাইল নাম্বার এবং ঠিকানা যা আছে সেগুলো, যেমন এটাকে কপি করে নিচে নিয়ে আসছি। কান্দিরপার, এটা কত হবে সাইজ? 8। এন্টার দেন। তারপরে ধরেন ইমেল অ্যাড্রেস, এরপরে ধরেন মোবাইল নাম্বার। ভিজিটিং কার্ডে +88 দিয়ে মোবাইল নাম্বারটা লেখার চেষ্টা করবেন, কারণ এই কার্ডটা একটা ফরেনারের কাছেও যেতে পারে, সে হয়তো বা আমার কান্ট্রি কোড নাও জানতে পারে। এই কারণে +88টা অ্যাড করার চেষ্টা করবেন। এরপরে ধরেন আর কি, এই 3টা থাকলো আপাতত। তাহলে এইখানে আবার কি কি লাগবে? এটা হচ্ছে লোকেশন, একটা আইকন লাগবে, এটা হচ্ছে একটা ইমেইলের আইকন লাগবে, এটা হচ্ছে একটা কলিংয়ের আইকন লাগবে। যদি ওয়েবসাইট থাকে আপনি নিচে ওয়েবসাইট বসাবেন, ওয়েবসাইট বসায়ে বা ফেসবুক আইডি আছে ফেসবুকের আইডিটা বসায় দিয়ে এখানে আপনি একটা ফেসবুকের চিহ্ন দিয়ে দেন। এখন এই চিহ্নগুলো পাবো কোথায়? ফ্রিতে। এত কিছু তার ডিজাইন শেখা সম্ভব না, তাই না? আইকন বানানো সম্ভব না এত। আমাদের জন্য অনেক কোম্পানি হচ্ছে ফ্রিতে বানায় রাখছে, ওখান থেকে ব্যবহার করবেন। যেমন ফ্রিপিক নামে একটা ওয়েবসাইট আছে, FREEPIK freepik.com। এখানে অসংখ্য আইকন আছে যা আপনি ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন। এখানে লিখে সার্চ দেন ফ্রিপিক, FREEPIK.com। যেমন কলিং আইকন, এই যে দেখেন কলিং আইকন আছে, এই যে সব কিছু, এই যে হোয়াটসঅ্যাপ সহ কোনটাতে আছে সেটা আমরা নিয়ে নেব। বা এই যে কলিং আছে, মেসেজ আছে, লোকেশন আছে। এই যে ক্রাউন চিহ্ন যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে টাকা দিয়ে নিতে হবে। তাহলে আমরা প্রথমে এখানে লিখে দিই যে লাইসেন্স ফ্রিতে যেগুলো আছে সেগুলো আমাকে দেখাও, আমি সেইগুলো ব্যবহার করব। এই যে এখান থেকে আপনি ব্যবহার করতে পারেন। দেখি আর একটু যাচাই করে নেই।
এটা ব্যাকগ্রাউন্ড না, এটা একদম ইলাস্ট্রেটর ফাইল, একদম এআই ফাইল বা ইপিএস ফাইল, ইলাস্ট্রেটর ফাইল। কোনটা নেওয়া যেতে পারে? এটা নিলাম। এই যে ডাউনলোড, কি ফাইল ডাউনলোড করবেন সেটাও এখানে আছে। এই যে এই তীর চিহ্নতে ক্লিক করেন, ইপিএস জেপিজি ডাউনলোড জিপ। ইপিএস মানে হচ্ছে ইলাস্ট্রেটরের যে ফরম্যাটটা, এই ইপিএস সাপোর্ট করে। জেপিজি করলে আপনি আর এখান থেকে কোনোটা এককভাবে ব্যবহার করতে পারেন, এটা একটা ছবি আকারে সেভ হবে। ইপিএস ডাউনলোড করছি আমরা, এটা এবার আমরা ইলাস্ট্রেটরে ওপেন করব। এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে, সরাসরি ইলাস্ট্রেটরে ওপেন হয়ে যাবে। ওকে, কি রকম হলো কেন? আইকন কই? cannot open the illustrator, this was file generated by a newer version। আচ্ছা, ওই ফাইলটা হচ্ছে নতুন একটা ইলাস্ট্রেটর ভার্সন দিয়ে তৈরি করছে, বিধায় আমার এই ভার্সনটাতে সাপোর্ট করতেছে না। তাহলে আমরা অন্য একটা ভার্সন খুঁজে বের করার চেষ্টা করি, কম দামি। আইকনের অভাব পড়ে গেল। এবার আর অভাব নাই, অনেক কিছু আছে। এখানে বেশি আপনি হচ্ছে ডাউনলোড করতে পারবেন না, কারণ এটা লিমিটেড। আর যদি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেন তাহলে হচ্ছে আনলিমিটেড ডাউনলোড করতে পারবেন। এবার আসছে। এখান থেকে আপনার যেটা যেটা আইকনের দরকার আপনি সেটা সেটা ব্যবহার করতে পারেন। আমাদের একটা কি দরকার? কলিং আইকনের দরকার। কলিং আইকন কি এখানে আছে? কই? সোশ্যাল মিডিয়া দেখাচ্ছে শুধু। এটা হলো টেলিগ্রাম না? হোয়াটসঅ্যাপ আছে, ধরেন হোয়াটসঅ্যাপ নিলাম। তারপরে লোকেশন আইকনও নাই এখানে। ও আছে, এই যে আছে। তাহলে এটা এটা নিলাম। শিপ চাপ দিয়ে কিন্তু আমি সিলেক্ট করতেছি, যে মেসেজও নিলাম। হ্যাঁ, ধরেন এই তিনটা আমি এখানে, কোনখানে? এখানে এই আসলাম। আইকন যখন ব্যবহার করবেন তখন সব আইকন একসাথে সিলেক্ট করে প্রথমে কি লোকেশন, না এই যে লোকেশন, যে একটাই ভাবে ছোট করে নিলাম পরে আবার এটা ছোট করলাম তাহলে হবে ছোট বড়। এই জন্য আইকন সবসময় একসাথে ধরে ছোট করেন আর বড় করেন, যাই করেন একসাথে করবেন। অনেকটাই ছোট করে নিচ্ছি কারণ টেক্সটের সাইজ ছোট, এই যে এখানে নিয়ে আসেন, আরও ছোট করতে হবে। এই এবার এখানে একটা বসান, এটা এখানে বসবে, ইমেলটা এখানে বসবে। সবগুলো সোজা অ্যালাইনমেন্ট, এই যে এইগুলো ফটোশপে আপনাদেরকে দেখাইছিলাম, এই যে এটাতে ক্লিক করেন দেখেন একদম সোজা হবে। এখন এখানে অ্যালাইনমেন্ট হচ্ছে দুই প্রকারের, একটা হচ্ছে অ্যালাইন টু আর্টবোর্ড, দেখেন এটা আর্টবোর্ডের মাঝখানে আসতেছে, কিন্তু আমি তো আর্টবোর্ডের মাঝখানে নিতে চাচ্ছি না। সেক্ষেত্রে আপনাকে অ্যালাইনের সেটিংটা চেঞ্জ করতে হবে, যেমন এখান থেকে বা এই যে উইন্ডো মেনু থেকে অ্যালাইন, তাহলে এই যে এই উইন্ডোটা আসবে। সাপোজ ধরেন নাই, এই যে উইন্ডো মেনু অ্যালাইন, শিফট 7, এখান থেকে অ্যালাইন টু সিলেকশন দিবেন, এই যে তাহলে দেখেন সোজা হয়ে যাচ্ছে, এই যে একদম সোজা। আবার এটা ধরেন এরকম দূরে, এটা আবার এরকম, ডিস্ট্রিবিউটটা ঠিক আছে নাই, এই যে নিচে এই ডিস্ট্রিবিউটে ক্লিক করেন দেখেন সমানভাবে আবার দূরত্বটা সেট হচ্ছে। তাহলে আমরা আগে এটাকে আনুমানিকভাবে একটা জায়গায় বসাই, এটাকে বসাই, এটাকে বসাই। ইভেন এখন দূরত্বটা সমান আছে, কারণ কি দেখেন যখন আমি এটা সোজা করে নিয়ে যাচ্ছি একটা সিগন্যাল দিচ্ছে, ওই যে দেখেন তীর চিহ্ন, এই যে দুটো তীর চিহ্ন আসছে না,
তার মানে কম্পিউটার বোঝাচ্ছে যে আপনার এটা একটা আইকন থেকে আরেকটা আইকনের দূরত্ব সমান আছে, আর সমান করার দরকার নাই। এই তো হয়ে গেল। আর একটু বড় করলে ভালো লাগবে দেখতে, এতটা। তখন আবার একটু নিচে নামান, এটা একটু উপরে তুলে দেন, বাস এটা একটু নিচে নামান। এবার দূরত্বটা সমান করে দেন। এই এবার এইখানে একটা কার্ড আছে, তো আমরা একটা রেক্টেঙ্গুলার নিচ্ছি, এই আর্ট করলাম, আইড্রপার দিয়ে কালারটা নিয়ে নিলাম। এইখানে যে সাইজে আমরা কাটছি ঠিক সেম সাইজ নিয়ে আমরা এখানেও একটা কেটে নেব। তো এইখান থেকে আমরা এই শেপটাকে নিয়ে যাই সোজা, বা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এইটাকেই সরাসরি নিয়ে ওই পাশে চলে যাব, সেটাও করা যাবে, অথবা তৈরি করে নিচ্ছে এখান থেকে এই গোল বৃত্তটাকে অল্টার চাপ দিয়ে ধরে কপি করেন সোজা এই দিকটাতে। এবার এটাকে একটা ডুপ্লিকেট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটার সমান এতটুকু দূরত্ব ওই শেপটাকে বড় করেন একটু, এতটা। এবার বড়টা সহ এই লালটাকে ধরে শেপ বিল্ডার টুল নিয়ে এখানে মাইনাস করে দেন, আর একটু বড় করতে হইতো, লালের মধ্যে লাল বোঝা যাচ্ছে না। যতটুকু হয়েছে ওকে। এখানে কি লেখা আছে, ওই ব্র্যান্ড লেখাটা হচ্ছে এই পাশে দিয়েছে, তো আমরা এটাকে অল্টার চাপ দিয়ে কপি করে এখানে নিয়ে আসলাম। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি বিজনেস কার্ডের কাজ শেষ। এটাকে এখন আপনি বলতে পারেন যে স্যার এই যে বেশি অংশটা কি করব, এটা কাটতে হবে কিভাবে, সেটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। এখন অনেক বড় হয়ে যাচ্ছে কাজ। তো এটাকে যদি জেপিজিতে আমরা সেভ করি দেখার জন্য, তাহলে অটোমেটিকলি এটা কেটে যাবে। আর যদি আমরা মেইন ফাইলটা কোনো ডিজাইন করার পর কোনো প্রিন্টিং প্রেসে পাঠাই, তাহলে আপনাকে কেটে পাঠাইতে হবে। না কেটে পাঠালেও হবে, কিন্তু তখন কি করবে ওই কোম্পানি, ওই প্রেসের কোম্পানি বলবে যে ডিজাইনারটা কি ভালো কাজ জানে না, বিধায় ইনকমপ্লিট কাজ পাঠাইছে। তো আমরা এটাকে জেপিজিতে সেভ করি কিভাবে দেখেন, ফাইল থেকে এক্সপোর্ট, ফটোশপে কিন্তু সেভ এস থেকে ছিল জেপিজি, এখানে একটু চেঞ্জ, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, এখানে যাওয়ার পরে আপনি এটা কি তৈরি করলেন, বিজনেস কার্ড, BUSINESS, বিজনেস কার্ড ডিজাইন। এরপর কি ফরম্যাটে সেভ করব আমরা, যে জেপিজিতে সেভ করব, তাহলে এখান থেকে এই যে জেপিজি লেখা আছে, আরেকটা লেখা আছে কি ইউজ আর্টবোর্ড। এটা কেন দিব, আমার আর্টবোর্ড কয়টা এখানে, দুইটা। আর্টবোর্ডের বাহিরে আমার অনেক ডিজাইন আছে না, যদি এই চিহ্নটা না দিয়ে দেই, এখানে যদি টিক মার্ক না দিয়ে দেই, জেপিজিতে সেভ হবে কিন্তু এই বিষয়গুলো সহ, এই বস্তুগুলো সহ, তখন দেখতে ভালো লাগবে। এই জন্য জেপিজি যখনই করব তখন আমরা ইউজ আর্টবোর্ড দেওয়ার চেষ্টা করব। তারপরে পিএনজি যদি কখনো করি যে ব্যাকগ্রাউন্ড ছাড়া, তখন আমরা পিএনজিতেও এই আর্টবোর্ডটা দেওয়ার চেষ্টা করব। চেষ্টা মানে দিতে হবে। তাহলে আমরা এখানে টিকমার্ক দেওয়ার পরে এক্সপোর্ট করলাম। আমরা যেহেতু মোবাইলে এখন দেখবো ছবিটা, এখানে কালার মোডটা CMYK থেকে RGBতে করে দেই, তাহলে মোবাইলে ভালো দেখা যাবে। এরপরে কম্প্রেশন মেথড, এখানে অনেক সময় প্রোগ্রেসিভ লেখা থাকে, এটা খেয়াল রাখবেন, প্রোগ্রেসিভ লেখা থাকলে আপনার মোবাইলে ছবিটা সাপোর্ট করবে না, দেখতে পাবেন না। এখানে বেজলাইন স্ট্যান্ডার্ড, ফটোশপে এই সেটিংটা ছিল জেপিজি করার সময়, বেজলাইন স্ট্যান্ডার্ড এটা রাখবেন। তারপরে রেজুলেশন 300-তে রাখেন, কারণ এটা অনেকটা ছোট ফাইল, রেজুলেশন 72 দিলে এখানে ভালো দেখা যাবে না, 300-তেই রাখলাম। এরপরে ওকে করে দিচ্ছি। এই নামে একটা কিছু ছিল, তো আমরা রিপ্লেসই করে দিচ্ছি। তাহলে আমাদের ডাউনলোডে ডিজাইনটা সেভ হয়েছে। আমরা ডাউনলোডে যাচ্ছি, এই দেখেন
এই একটা কার্ড এবং এই একটা কার্ড, কই কই, এই যে দুইটা। এখন দেখবেন হচ্ছে যে এই কার্ডটাকে আমরা যদি মক আপ করি তাহলে কেমন দেখায়, সেটা কি? তাহলে আপনাকে একটা মক আপ ডাউনলোড করতে হবে, যে BUSINESS বিজনেস কার্ড মক আপ। বেশ কিছু ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি মক আপটা পেতে পারেন। গ্রাফিক্স ফ্যামিলিটা থেকে ভালো হয়। এই যে দেখেন, এই যে এগুলো হচ্ছে মক আপ বিজনেস কার্ডের। আপনার কার্ডটাও ঠিক সেম ভাবে এরকমই দেখা যাবে, এই যে এখানে যেভাবে দেখা যাচ্ছে ওইভাবে দেখা যাবে। ধরেন এটা, যে আপনার বিজনেস কার্ডটা ওইভাবে দেখা যাবে। আমরা ডাউনলোড করে নিচ্ছি, ডাউনলোড। একটু সময় নিচ্ছে। ওকে, আমরা একটু মক আপটা করা দেখি। যেমন আমার মেইন ফাইলটা ডাউনলোড হয়ে গেছে, আমরা ফটোশপে ওপেন করে নিচ্ছি। মক আপ করার জন্য ফটোশপে আসতে হবে। এটা পিএসডি ফাইল ডাউনলোড হয়েছে। আচ্ছা, দেখেন এখানে আমার মেইন ফাইলটা ওপেন হয়ে গেছে। একটাতে হচ্ছে আমরা ফ্রন্ট পার্ট দিব, একটাতে হচ্ছে ব্যাক পার্ট দিব, ব্যাক সাইড। এখানে লেখা আছে, এই যে এই চিহ্নটার নাম কি ছিল বলেন তো? স্মার্ট অবজেক্ট, মনে আছে? স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করলে আপনার একটা, এই যে এই কার্ডের সাইজটা চলে আসছে। এখানে আপনাকে আমরা যে কার্ডটা ডিজাইন করছি সেই কার্ডটা এখানে আমরা বসিয়ে দিচ্ছি। যেমন এখানে যে বসে, এটাকে একটু বড় করে নিচ্ছি, সাইজটা কম বেশি আছে একটু, ওই কার্ডের সাইজটার সাথে এটা মিলছে না। ফাটে নাই, কিন্তু সাইজটা মিলতেছে না আর কি। যাই হোক, ওরা অন্য একটা সাইজ ব্যবহার করছে এখানে। এবার এটাকে সেভ করতে হবে, কন্ট্রোল এস দিয়ে সেভ করতে হবে। এই সেভ প্লেস, দেখেন এখানে কার্ডটা অটোমেটিকলি চলে আসছে। আবার এখানে এটাতে সেম ভাবে অন্য আরেকটা কার্ড আমরা এখানে বসিয়ে নিচ্ছি। একটা কাজ করতে পারি, যেহেতু লাল কালার, আমরা এটাতে একদম লাল কালারটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিচ্ছি, তাহলে আর প্রবলেম হওয়ার কথা না। সেম কালার, সেম কালার, এবার ঠিক হবে। কন্ট্রোল এস, সেভ। এটাকেও আমরা একটু এইখানে সেম কালারটা দিয়ে দেই, তাহলে ও সাদা আছে এখানে। তাহলে আরেকটা কাজ করতে পারি, আমরা কার্ডটাকে একটু নিচে এটা দিয়ে দেই। হ্যাঁ, এবার সুন্দর হয়েছে। কন্ট্রোল এরে, এখান থেকে সেভ। এবার দেখেন দুইটা কার্ডই আমার এখানে সুন্দরভাবে বসছে। ঠিক আছে, এটাই হচ্ছে মক আপ। বায়ারের কাছে আপনাকে
এই ফাইলটা পাঠাইতে হবে। বায়ার দেখার পরে যদি চয়েস করে যে হ্যাঁ কালার কম্বিনেশন সব কিছুই সুন্দর আছে, ওকে ফাইন ডান, দেন আপনি তাকে মেন ফাইলটা পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দেওয়ার পরে সে পেমেন্ট করে দিবে, ওকে ফাইন। তো এই ছিল হচ্ছে বিজনেস কার্ড, একদম ইলাস্ট্রেটর থেকে তৈরি করা থেকে শুরু করে মক আপের একটা কাজ। তো ধন্যবাদ সবাইকে।